কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের খুন হয়েছেন বলে দাবি করছে পুলিশ। আমাকে থানার ওসি উত্তরার যিনি ওই ওসি স্যার আমাকে 3টা 3:30 ওইরকম হবে ঠিক খেয়াল নেই, ওই দুপুরের দিকে আমাকে ফোন করে বলে জেলখানার ভিতরে ঢুকে ব্যারিস্টার সুমনকে হত্যা। তো বন্ধুরা, এটা কি আদৌ সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। জেলখানার ভিতরে ঢুকে ব্যারিস্টার সুমনকে হত্যা, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। এইবার এই ব্যারিস্টার সুমনকে নিয়ে আমরা তদন্ত এবং পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আমাকে থানার ওসি উত্তরার যিনি ওই ওসি স্যার আমাকে 3টা 3:30 ওইরকম হবে ঠিক খেয়াল নেই, ওই দুপুরের দিকে আমাকে ফোন করে বলেন যে মানে বলছি হ্যাঁ, যে উনার মারা গেছেন উনি। আমি বিশ্বাসই করি না যে না, মারা যাবেন কেন, তা তো মারা যাওয়ার কথা না। সে আগের দিন বাসায় এসেছে ইফতারের কিছুক্ষণ আগে, 10-15 মিনিট আগে এলো, কাপড় চোপড় গুছালো, অনেক কাগজপত্র নিল, তারপর ব্যাগটা গুছিয়ে এসে চলে গেল। এটুকুই তার আসা যাওয়া ছিল বাসার মধ্যে। বাসায় আসতো মূলত কাপড় চোপড় গুছাতে, ব্যাগপত্র গুছাতে, খুব বেশি হলে গোসলটুকু করতে, এর বেশি কিছু না, সে চলে যেত। তো আমি প্রথমে বিশ্বাসই করি না। আমি স্যারকে বলি যে স্যার, আপনার কোনো ছবি টবি তোলা থাকলে আমাকে একটু দিন, হোয়াটসঅ্যাপে দেখি। তারপরে আমি আবার ছবি পেলাম, তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি সে নাই, মারা গেছে। তো আমাকে ওসি স্যার যেটা বললেন যে আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে, 2.5 কাঠা জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো। আমি কিন্তু এটা জানতাম না যে সে বাসা ওখানে ভাড়া নিয়েছে। ওনার ওই স্যারের কাছ থেকে আমি এটা জানি। আর ওইখানেই ওই ভোরের 5টার দিকে মনে হয় ওই মারা গেছেন উনি। দুর্বৃত্তরা মেরে বাসায় এসে মেরে চলে গেছে। তারা এটা করতে পারে আমি কিচ্ছু, আমার কোনো আইডিয়া নেই, কোনো ধরনের শত্রুতা আমি কিচ্ছু জানি না। জমি এখানে বাসা, ওই বাসায় ছিলেন নাকি নিজের বাসায়? না না, নিজের বাসা না, আমি জানি না। আমি তাকে, সে মূলত নভেম্বরের শুরু থেকেই বাসায় একেবারে ইরেগুলার হয়ে যায়। সে বাসায় আর আসতো না মানে ওই কাগজপত্র গুছাতে, ব্যাগপত্র গুছাতে, এইটুকুই তার থাকা হতো। আমি তাকে জিজ্ঞেস করতাম যে তুমি কোথায় থাকো রাত্রেবেলা? আমার ফ্রেন্ডের বাসায়। ফ্রেন্ডটাকে কলেজের মানুষজন? না, আমার ফ্রেন্ড আছে আলাদা। তা আমাকে বলো কই থাকো? এত বড় বাসা নিয়েছো শান্তিনগরের এখানে, বিশাল বড় বাসা। ও আমি ওখানে থাকি, আমার ফ্রেন্ডের বাসায় থাকি, আমার ব্যাপারে আর নাক গলাবে না, আমার ব্যাপারে তুমি থাকবে না। আপনাদের সাথে কোনো ঝামেলা ছিল? পারিবারিক কোনো সমস্যা ছিল সাইফার স্যার আপনার সাথে? তার ব্যক্তিগত কোনো পারিবারিক কোনো সমস্যা ছিল? পারিবারিক সমস্যা নেই। এখন যে ওই নতুন বাসায় কাদের সাথে থাকতে বলে আপনি মনে করেন, কিংবা আপনি? আমি এটা তো বলতে পারবো না। আমি তো আজকে জানলাম ওসি স্যারের কাছ থেকে যে সে ওইখানে ওই উত্তরখানের আশেপাশে একটা রুম নিয়ে ভাড়া থাকতো। আমি তো জানি না সে কাদের সাথে চলাফেরা করে, কাদের সাথে উঠা বসা, কথাবার্তা, আমি কিচ্ছু জানি না। মানে মৃত্যু অবস্থায় এখন আপনি কি পরবর্তী কি প্রক্রিয়া মামলা করবেন কিনা? মামলা তো তার বাড়ির লোকেরা করবেন অবশ্যই, তার ভাইরা। আপনি তার বাড়ির লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আনএক্সপেক্টেড একটা ঘটনা। আমি ভাবতেই পারিনি, আমি বিশ্বাসই করি নাই। কলেজ থেকে অনেকগুলো স্যার ম্যাডাম আমাকে বলছিলেন যে ইনি এরকম মারা গেছেন। না, কেন মারা যাবেন কেন? বাসায় এলেন গতকালকে ইফতারের আগে, মারা যাবেন। মোবাইল না থাকায় কারাগারে কষ্টে দিন পার করছেন ব্যারিস্টার সুমন। শুরু করেছেন নামাজ, পাঠ করছেন তাসবিহ। ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বর্তমান অবস্থা এমনই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আর পত্রপত্রিকা পড়ে কারাগারে সময় কাটছে তার। চালাতে পারছেন না ফেসবুক, করতে পারছেন না লাইভ।
তবে কি জেলে গিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলছেন ব্যারিস্টার সুমন? কি বলছেন তাঁর আইনজীবী? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যারিস্টার সুমন নামেই পরিচিত, হবিগঞ্জ 4 আসনের সাবেক এই সংসদ সদস্যের একটি বিশাল ফ্যান পেজ রয়েছে ফেসবুকে। নিজ এলাকার উন্নয়ন, নানা অসঙ্গতি কিংবা খেলাধুলার খবর সবকিছুই তিনি জানাতেন সোশ্যাল মিডিয়াতে। বলা চলে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল তার মোবাইল ফোন। কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সুমনের কাছে নেই মোবাইল, তাই 5 ওয়াক্ত নামাজ ও পত্রিকা পড়েই কারাগারে দিন পার করছেন তিনি। সম্প্রতি ব্যারিস্টার সুমনের সাথে দেখা করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিষয়টি জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, অনেকটাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। তিনি এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন আর ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই। আইনজীবী লিটন আহমেদ জানান, ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুমে শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সঙ্গে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও। জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি। তবে ব্যারিস্টার সুমন বেশ কষ্টে আছেন, কারণ তার কাছে মোবাইল ফোন নেই। তাই আগের মতো ফেসবুকে আসতে পারছেন না তিনি। লিটন আহমেদ আরও জানান, প্রতিদিন কারাগারে 2টি জাতীয় পত্রিকা পান ব্যারিস্টার সুমন, যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি। তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে বলেন, যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে তার বেশি, কারণ হাতে হাতকড়া পরানো থাকে এবং কোর্টে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি। জেল জীবনে আরও একটি কষ্টের কথা জানান ব্যারিস্টার সুমন। সন্ধ্যা নামার মুখেই কারা সেলে ঢুকতে পড়তে হয় তাদেরকে। খাবারও খেয়ে নিতে হয় নিয়ম করেই, যা স্বাভাবিক জীবনে মানা বেশ কষ্টের। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে আইনজীবী এম লিটন আহমেদ জানান, হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকেলে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই বলে ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলাও তৈরি হয়। এ কারণে সেলের বাইরে হাঁটতেও কিছু বেগ পেতে হয় তাকে। এর আগে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 21 অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকায় বোনের বাসা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই কারাগারে রয়েছেন তিনি। এসআই রাজ, এটিএন নিউজ। এখনো যারা আওয়ামী লীগ করছে সবাইকে খারাপ নিয়ে 100-র মধ্যে 90টা খারাপ, 10টা তো ভালো আছে। ভালো খারাপ সব ঢুকাইতেছে জেলে। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদের সামনে, ব্যারিস্টার সুমন ও কি করেছে? কি মানুষের কি টাকা টুকা লুটপাট করছে? ও কি বড় অপরাধ করছে? এটাই বলেছে, মানে ছাত্র জনতার বিরুদ্ধে বলে নাই, বলেছে ডাইরেক্ট যে এই বিএনপি জামাত একটা দল হলে দল বলতেই পারে। সে যখন হাসিনার মনে করেন এমপি হয়েছে, দলে আছে, কিছু কথা বলতেই হবে ভাই। বর্তমানে যারা হাসিনার বিরুদ্ধে কথা বলতেছো, এরা একসময় হাসিনার পা ধরে সালাম করেছো, আর এখন তোমরা এই হাসিনার বিরুদ্ধে কথা বলতেছো। আমি আওয়ামী লীগ করি না, আমি বলি না যে আমি আওয়ামী লীগ করি। আমি বুঝাতে চাইতেছি যে যেই ক্ষমতায় যায় ওই চেয়ারটা এমন একটা জিনিস ভাবে যে এটা আর ছাড়তে হবে না, পকেট গরম করে। এখনো যারা গেছে এরা পকেটই গরম করতেছে মিয়া, পকেটই গরম করতেছে। দেশের অবস্থা, দেশের জনগণ নিয়ে কেউ ভাবে না মিয়া। আমি দুঃখের কথাটা বলতেছি ভাই, বিশেষ করে গাড়ি এমন ভাবে চুরি হইতেছে ভাই, ডাকাতি চুরি বেশি হইতেছে। প্রশাসন কি করে? ওরা কি করে? ওদেরকে ক্ষমতা থেকে নামান ভাই, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। ধ্বংস তো হয়ে যাচ্ছে এই দেশ। ভিডিওটা কেউ টান দেবেন না ভাই। আজকে কিছু কথা বলবো ভাই, দুঃখের কথা ভাই।
ভাই এই যে দেখেন ভিডিওটা ভাই, প্রকাশ্যে একটা মানুষকে এইভাবে কুড়াল দিয়ে ছিনতাইকারীরা গাড়ি থেকে গ্লাস ভেঙে সব কিছু নিয়ে নিতেছে, আর একটা মানুষ নাই প্রতিবাদ করার জন্য। ভাই এটা কি বাংলাদেশ? ভাই ভাই ভাবছিলাম কি ভাই যে আগে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় দেশ মানে এরকম ছিল না। বলতে পারেন আমি আওয়ামী লীগের দালাল, না না আমি আওয়ামী লীগের দালাল না। আমি বলতে চাই, আমি যখন একজনের সাথে কাজ করতাম, উনি বললো ভাই যে আওয়ামী লীগ তো এখন বর্তমানে আছে, আওয়ামী লীগ থাকা অবস্থায় চাউলের কেজি আপনি 100 টাকা কেজি হইলে খাইতে পারবেন, কিন্তু যদি অন্য দল ক্ষমতা আসে, বিএনপি আসে, তাহলে 100 টাকা কি চাল পাইবেনই না, তেল পাইবেনই না। এখন এই অবস্থাটা শুরু হয়ে গেছে ভাই। ভাই বিশেষ করে সারা বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুনাখুনি, মারামারি, খানাখানি, বিশেষ করে চুরিটা বেশি হচ্ছে। আমি কেন এই কথাটা বলতেছি যে আমার একজন আঙ্কেল, আমার চাচা, উনার গাড়িটা চুরি করে নিয়ে নিছে, বহুত কষ্ট করেছে ভাই আমাদের এলাকায়। শুধু উনার না, আমরা যারা মধ্যবস্ত ফ্যামিলি, আমরা তো অনেক কষ্ট করি ভাই, কষ্ট করে একটা গাড়ি, একটা অটো কিনছে, তারপরে চোরেরা চুরি করে নিয়ে নিতেছে। শুধু তাই দেখেন আপনি ভিডিও ফুটেজ কি হচ্ছে বাংলাদেশে, পুলিশ কি করতেছে। স্বাধীন স্বাধীন, এটাই কি স্বাধীন? এটাই কি স্বাধীন ছিল ভাই? আমার বয়সে এত গাড়ি চুরি, এত চিন্তাই আমি দেখছি না বর্তমানে যেভাবে হইতেছে। একটা জিনিস আমি বলতে চাই যে যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল আর বিএনপি তখন ক্ষমতায় ছিল না, তখন আওয়ামী লীগরা, পুলিশরা তখন আওয়ামী লীগের নাম শুনলেই রাত দিন অভিযান চালিয়ে গ্রেপ্তার করত। মানে ওদেরকে কোথা থেকে নিয়ে যেত গ্রেপ্তার করে, মানে ওদের পিছনে লেগে যেত। যখন আবার আওয়ামী লীগ চলে গেল, বিএনপি এরা মানে যে কোনো দল আসলো, এখন আওয়ামী লীগ নাম শুনলেই ভোর থেকে তালাশ করে দূরে ফেলায়। দেখেন আপনারা পুলিশরা এত মেহনত, কঠোর পরিশ্রম করে। আমার কথা হলো ভাই যে পুলিশরা যেভাবে এই আওয়ামী লীগের নাম শুনলে তালাশ করে মানে ওদেরকে বিচাই নিয়ে আইতেছে, তো আমার কথা হলো একজন মানুষ যখন অভিযোগ নিয়ে যায় যে আমার গরু চুরি হয়েছে, আমার এই গাড়ি চুরি হয়েছে, এদের মামলাটা এইভাবে গুরুত্ব দেয় না। ওরা বলে সেনাবাহিনীর কাছে গেলে বলে সেনাবাহিনী বলে আমরা এগুলোর জন্য আসি নাই, গেলাম সেনাবাহিনী আমাদেরকে হেল্প করেন, আমরা এই গরু চুরি হয়েছে, তারপরে এই চুরি হয়েছে, গাড়ি চুরি হয়েছে, সেনাবাহিনী বলে না 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 এগুলো আমাদের দায়িত্ব। তোমাদের কি দায়িত্ব ভাই? দায়িত্ব কি? আওয়ামী লীগ যারা আছে এদেরকে ধরার জন্য, ওইটাই কি দেশ স্বাধীন হয়েছে? এটা কি স্বাধীন? মাস পর্যন্ত জনগণ শেষ। আওয়ামী লীগ ক্ষমতা গেলে বিএনপির সাইজ করে, বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগের সাইজ করে, এই সাইজ করার মধ্যে আছে। আর মধ্যখানে আমরা জনগণরা শেষ। আমাদের কপালে কি? কিছু না। আমাদের কপালে দুঃখ, আমাদের কপালে মরণ। এই ছাত্র জনতারা আন্দোলন করছে, আন্দোলন কইরা এরা এখন হাসিনাকে বাগাইছে। বাগানোর পরে কি হলো, ভাবছিলাম মনে হয় দেশটা একটু শান্তি হবে, বৈষম্যতা দূর হবে, কিন্তু দেশের মধ্যে যারা নাকি এখন ক্ষমতায় গেছে এরা কি করতেছে ভাই? যে লোকটা যে নাহিদ নাকি ক্ষমতায় গেছে, এই পলকের যখন ছিল এই যোগাযোগ মন্ত্রী, তখন এমপির দাম কি ছিল, মিনিটের দাম কি ছিল। এখন গ্রামীণ ফোনের অবস্থা দেখেন, 2 গুণ বাড়িয়ে দিয়েছে, বাড়ে না কমে। যেই ক্ষমতা যায় ভাবে যে এটা মনে হয় এই চেয়ারটা তার বাপ দাদার, মনে হয় এটা ছেড়ে আর যেতে পারবে না, বাপ সাহেব বোঝা যায়। কিন্তু জানি না রেখো, ক্ষমতা চিরস্থায়ী নয়। হাসিনা কিন্তু অনেক নির্যাতন করেছে মানুষের উপরে, হাসিনা কিন্তু অনেক জুলুম করেছে। এই যারা আগে বিএনপি করতো তারা কি সবাই খারাপ ছিল, ভালো ছিল না? এখনো যারা আওয়ামী লীগ করছে সবাইকে খারাপ নিয়ে, 100-র মধ্যে 90টা খারাপ, 10টা তো ভালো আছে। ভালো খারাপ সব ঢুকাইতেছে জেলে। আচ্ছা আমি একটা কথা বলি আপনাদের সামনে, ব্যারিস্টার সুমন ও কি করেছে? কি মানুষের কি টাকাটুকা লুটপাট করছে? ও কি বড় অপরাধ করছে? এটাই বলেছে, মানে ছাত্র জনতার বিরুদ্ধে বলে নাই, বলেছে ডাইরেক্ট যে এই বিএনপি জামাত একটা দল হলে দল বলতেই পারে। সে যখন হাসিনার মনে করেন
এমপি হয়েছে, দলে আছে, কিছু কথা বলতেই হবে ভাই। বর্তমানে যারা হাসিনার বিরুদ্ধে কথা বলতেছো, এরা একসময় হাসিনার পা ধরে সালাম করেছো, আর এখন তোমরা এই হাসিনার বিরুদ্ধে কথা বলতেছো। আমি আওয়ামী লীগ করি না, আমি বলি না যে আমি আওয়ামী লীগ করি, আমি বুঝাতে চাইতেছি যে যেই ক্ষমতায় যায় ওই চেয়ারটা এমন একটা জিনিস ভাবে যে এটা আর ছাড়তে হবে না, পকেট গরম করে। এখনো যারা গেছে এরা পকেটই গরম করতেছে মিয়া, পকেটই গরম করতেছে। দেশের অবস্থা, দেশের জনগণ নিয়ে কেউ ভাবে না মিয়া। আমি দুঃখের কথাটা বলতেছি ভাই। ভাই বিশেষ করে গাড়ি এমন ভাবে চুরি হইতেছে ভাই, ডাকাতি চুরি বেশি হইতেছে। প্রশাসন কি করে, ওরা কি করে, ওদেরকে ক্ষমতা থেকে নামান ভাই, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। ধ্বংস তো হয়ে যাচ্ছেই, দেশ ধ্বংস হয়ে যাচ্ছেই। জাতীয় নির্বাচন দিবেন, আপনারা দেখেন যখন আওয়ামী লীগের আগে কে ছিল ক্ষমতায়, তখন দিনে বাগে রাস্তাতে গেলে চুরি হইতো। এই যে আপনার চট্টগ্রাম বরতলি স্টেশন আছে, ওইখানে গেলে দিনে বাগে চিন্তা হইতো। তারপরে যখন এই বর্তমানে আওয়ামী লীগ আসলো, এখন দেখা যায় চিন্তাই নাই। অনেক বছর কম নাই, দে ভালো দে একেবারে আমি বলি না, কিন্তু কম। আমার এলাকাতে গাড়ি একটা চুরি হয় নাই এই আওয়ামী লীগ থাকা অবস্থা। যখন আওয়ামী লীগ চলে গেছে এখনো কি চুরি হইতেছে। এরা বলতেছে প্রশাসন ঠিক করবে, ঠিক করবে, কি ঠিক করবে রে ভাই, এতদিন লাগে ঠিক করতে? তোমরা কি করো ক্ষমতায় বৈশা, পকেট গরম করতেছো। ক্ষমতায় বইয়া নিজের জনগণের কথা ভাবো ভাই। এখনো ভাই ওদেরকে নামান, না হলে দেশটা ধ্বংস হয়ে যাবে। প্রতিদিন গাড়ি চুরি দেখেন, আমার ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে দেখাইলাম না? এভাবে কি প্রকাশ্যে হয়েছে কোনোদিন? যে অবস্থা শুরু হইতেছে, ছিনতাইকারীরা যত চুর বাটপা লম্পট ছিনতাইকারী সব দেশের মধ্যে আইতেছে ভাই। ভাই আমরা সাধারণ জনগণ ভাই, আমরা কি দিয়ে বাঁচবো? এই আওয়ামী লীগ ইএমপি এদের গুতাগুতির কারণে আজকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। বোঝা যায় এদেরই দেশ। একদল গেলে একদলকে সাইজ করে, একদল গেলে একদল সাইজ করে, আমরা শেষ জনগণ ভাই। এই জন্য বলি ভাই, সবাই আবার দাঁড়ান। এই সমস্ত যারা ক্ষমতা, এদেরকে নামাইয়ে জাতীয় নির্বাচন দিয়ে ভালো দলকে আমরা চাই, নতুন দলকে চাই, ইসলামী দলকে চাই। আর এখন কি বলবো, ইসলামী দল কি বলবো, আলেম ওলামারা কিছু বলে না এই সম্পর্কে, কারণ এরা এখন নিঃস্বাধীন। এই যে বড় বড় আলেম ওলামা আছে, এই চুরি বাটপারি চিন্তা, এগুলার বিরুদ্ধে কেউ বলতেছে না ভাই। এগুলা বলে না ওদেরকে তোমরা ক্ষমতা থাকলে, এখন হুঙ্কার দিতেছে না ভাই। ভাই বহুত কষ্ট নিয়ে আইছি ভাই, আজকে বহুত মনের ভিতরে আঘাত, কষ্ট। যে গাড়িটা চিন্তা হওয়ার পরে আমার মাথাটা গরম হয়ে গেছে। শুধু আমাদের গাড়ি না, আপনারা সারা বাংলাদেশ দেখেন ভাই, বহুত খারাপ অবস্থা ভাই। এই জন্য ভাই সবাই কিংস পার্টি গঠিত হয়েছে, বাংলাদেশ নাগরিক পার্টি। এই দলটির জয় জয়কার শুরু হয়েছে। প্রথম দিকে সবাই এটিকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার চেষ্টা করেছিল, এবং যারা বয়স্ক তারা মুখ ঝুলিয়ে ঝুলিয়ে, গাল ঝুলিয়ে ঝুলিয়ে বলার চেষ্টা করেছিলেন যে এটি একটি 9/11, 9 বছর বা 11 বছরের ছেলেমেয়েরা যদি কোনো সংগঠন করে, এরকম একটা 9/11 প্রকৃতির একটা সংগঠন, শিশু কিশোরদের সংগঠন, কচিকাচার মেলা। এবং এরা ঠিক রাজনীতির ময়দানে এমপি তো দূরের কথা, একটি চেয়ারম্যান হতে পারবে না, বড়জোর একটা মেম্বার হতে পারবে আগামী নির্বাচনে। আর এজন্য এই দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের পরিবর্তে স্থানীয় নির্বাচনের দাবি তোলা হচ্ছে, এই কারণে যেন তারা মেম্বার, চেয়ারম্যান এই পদবিগুলো তারা রক্ষা করতে পারে। কিন্তু সাম্প্রতিক সময় তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে বিভিন্ন রকম যে ডেভেলপমেন্ট যদি বলা হয়, উন্নয়ন, সেই উন্নয়নের যদি আপনি ফিরিস্তি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আগামীতে তাদের ভবিষ্যৎ কী। প্রথমত হলো মানুষের জীবনে সবচেয়ে কঠিন বিষয়টা হলো টাকা উপার্জন করা। মানুষ অন্যকে খুন করে হলেও টাকা উপার্জন করবে। ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি থেকে শুরু করে আরও কত কিছু। আপনি চিন্তা করেন, একজন ছিনতাইকারী একটা মোবাইল চুরি করার জন্য, কিংবা একটা ঘড়ি চুরি করার জন্য, একটা চেইন চুরি করার জন্য, কিংবা কারো পকেট মারার জন্য জীবনের যে ঝুঁকি নেয়, অনেক ক্ষেত্রে দেখা গেল 10 টাকা 20 টাকা তারা লাভ করতে পারে। মানিব্যাগ সে ছিনতাই করেছে বা পকেট মেরেছে, কিন্তু খুলে দেখা গেল 20 টাকা বা 50 টাকা আছে। কিন্তু গণপিটুনিতে এরকম 20 টাকার জন্য অনেক ছিনতাইকারী মারা যায়। তাহলে সেই টাকা উপার্জন কত কঠিন একটি বিষয়। দ্বিতীয়ত, এই নিজের যে উপার্জিত যে টাকা, এই টাকা মানুষ খরচ করতে চায় না, দিতে চায় না, কাউকে দিতে চায় না।
এবং যখন মানুষ এই টাকা দেয়, খুব প্রিয় না হলে এই টাকা দেয় না, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, স্ত্রীকেও দিতে চায় না। তো খুব প্রিয় স্ত্রী যদি খুব প্রিয় না হয়, সম্রাট শাহজাহান যেভাবে মমতাজকে ভালোবেসেছেন, ওভাবে যদি কারো স্ত্রী মমতাজের মর্যাদা না পায়, সেই স্ত্রীর জন্য স্বামী টাকা খরচ করতে চান না। দ্বিতীয়ত হলো বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করে তার কাছ থেকে টাকা নিয়ে নিতে হয়, অস্ত্র ঠেকিয়ে। এবং সেই অস্ত্র যেন তেন অস্ত্র নয়, মানে এরকম ভয় দেখাতে হবে যে বাবা গো, আমার প্রাণ ভিক্ষা দাও, তারপরে তুমি আমার সব কিছু নিয়ে যাও, আমি বাঁচতে চাই। এই দুটো ছাড়া মানুষ সাধারণত টাকা খরচ করতে চায় না। অতি সম্প্রতি এই যে কিংস পার্টি, তাদের টাকার উৎস নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো দেখা গেল যে বিভিন্ন প্রতিষ্ঠান গুজব উঠেছে, অনেক টাকা দিয়েছেন। হামিম গ্রুপ থেকে 1 কোটি টাকার উপরে একটা অনুদান এসেছে, এরকম একটা চিরকুট ছড়িয়ে পড়েছে। হামিম গ্রুপ মানে একে আজাদ সাহেবের কোম্পানি, চ্যানেল 24 আর সমকল পত্রিকার মালিক, যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, আওয়ামী লীগ জমানাতে এফবিসিআইয়ের সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করে শেষবার সংসদ সদস্য হয়েছিলেন। তো সেই মানুষটি তার অফিস থেকে যখন টাকা দেওয়া হয়, এখন সেই টাকা তিনি ভালোবেসে দিয়েছেন না ভয় পেয়ে দিয়েছেন, যারা একে আজাদ সাহেবকে চিনেন তারা খুব ভালো করে জানেন যে টাকা খরচ করার ব্যাপারে তিনি কতটা হিসেবি, মারাত্মক হিসেবি। তো কাজেই সেই হিসেবে মানুষটি যদি টাকা দিয়ে থাকেন, সত্য মিথ্যা আমি জানি না, গুজবে যেটা এসেছে। দ্বিতীয়ত এরকম যে তাদের অভিষেক অনুষ্ঠান হলো, আত্মপ্রকাশ হলো, সেই অনুষ্ঠানে কেউ বলে 100 কোটি টাকা খরচ গিয়েছে, কেউ বলে কোটি কোটি টাকা খরচ গিয়েছে। এখন কথা হলো এই কোটি কোটি টাকা কারা দিয়েছেন? গুজব এসেছে বসুন্ধরা গ্রুপ নাকি 1500 কোটি টাকা দিয়েছে, সত্য মিথ্যা আমরা জানি না। তো যাই হোক, এখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা বলেছে হ্যাঁ, দেশের ধনিক সম্প্রদায় আমাদেরকে টাকা দিয়েছে, কিন্তু নিরাপত্তার স্বার্থে আমরা তাদের নাম প্রকাশ করতে পারছি না। তো কাজেই তাদেরকে যারা টাকা দিয়েছেন, ভালোবেসে দিয়েছেন অথবা ভয় পেয়ে দিয়েছেন, যেটাই দেন না কেন, এটি যদি আপনি গ্রেডিং ধরেন, সেই গ্রেডিংয়ে তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাতের চাইতে শক্তিশালী। আওয়ামী লীগের একজন দাতা দেখাতে পারবেন না, বিএনপির একজন দাতা দেখাতে পারবেন না যে বিএনপির অভিষেকে দুঃসময় 1 কোটি টাকা একসঙ্গে দিয়েছেন। অথবা যে গুজব উঠেছে বিএনপি বা আওয়ামী লীগকে কোনো দিন কোনো কালে বসুন্ধরা গ্রুপ 1500 কোটি টাকা দিয়েছে, এইরকম কোনো গুজব আসেনি। কী গুজব এসেছে? যেমন তারেক রহমান সাহেবকে একটা প্লট দিয়েছেন, 10 কাঠা না 1 বিঘার একটা প্লট দিয়েছেন যখন বিএনপি ক্ষমতায় ছিল, এটা নিয়ে আওয়ামী লীগ নাড়াচাড়া করেছে। এটা হলো বসুন্ধরার বিরুদ্ধে অভিযোগ। দ্বিতীয়ত, বসুন্ধরা ঘুষ দিয়েছে তাদের কর্মকাণ্ডকে করার জন্য, এরকম অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে এসেছে। কিন্তু বসুন্ধরা স্বেচ্ছায় খুশি হয়ে 1 কোটি টাকা, 2 কোটি টাকা বিএনপিকে দিয়েছে, জামাতকে দিয়েছে, কিংবা আওয়ামী লীগকে বসুন্ধরা এইভাবে কোটি কোটি টাকা দিয়েছে, এইরকম কোনো দুর্ভোগ বাংলাদেশে নেই। এমন কোনো গুজব তৈরি হয়নি। কিন্তু এই গুজব এখন যখন তৈরি হচ্ছে, এটা ধরেন একেবারে ডাহা মিথ্যা, 100% মিথ্যা। বসুন্ধরা ধরেন 1 পয়সাও দেয়নি। কিন্তু যখন এইরকম একটা গুজব তৈরি করা হয়, ইট মিনস যে এই প্রতিষ্ঠানটি, এই পার্টিটি কারোর কাছ থেকে অনুদান বাবদ, দান বাবদ 1500 কোটি টাকা পাওয়ার যোগ্যতা রাখে। দে হ্যাভ দ্য অ্যাবিলিটি। বোঝার চেষ্টা করুন। তো সেই দিক থেকে এই যে কিংস পার্টি, সেই কিংস পার্টির যে জয় জয়কার, এটি বাংলাদেশের অন্য যে কোনো পার্টি যারা প্রতিষ্ঠিত হয়েছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি কারোর নসিবে ঘটেনি। এইরকম অভিষেক কারো জীবনে ঘটেনি। এই গেল 1। 2 নম্বর হলো যে তারা অতি সম্প্রতি একটি ইফতার পার্টি করেছেন, একটা 5 হোটেলে একটা ইফতার পার্টি করেছেন। এখানে মিলন মেলা বসেছিল, তারকাদের মিলন মেলা, রাজনৈতিক তারকাদের। এবং এখানে দেখলাম যে বেশিরভাগ মানুষের গলায় তারা আইডেন্টি কার্ড
ঝুলিয়ে দিয়েছিলেন। মনে হয় যেন সম্মেলনে গেলে বা কোনো রাজকীয় অনুষ্ঠানে আসলে কিংবা যেখানে খুব বেশি সিকিউরিটি মেনটেন করা হয়, যেমন প্রধান উপদেষ্টার কার্যালয়। তো সেই কার্যালয়ে গেলে আপনার গলায় একটা মালা পরিয়ে দেওয়া হয় এবং সেটা মাথা মানে গলায় দেওয়ার আগে আপনার সারা শরীর চেক আপ করা হয়। আপনারা যারা ভিভিআইপি জোনে ঢুকেছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের ভিভিআইপি জোনে ঢুকেছেন, এটিকে রেড জোন বলা হয়। তো সেই রেড জোনে ঢোকার আগে আপনার সারা শরীর স্ক্যান করা হয়, এরপরে সারা শরীর তল্লাশি করা হয়। আপনার কাছে কোনো ডিভাইস আছে কিনা সব কিছু রাখা হয়। এরপরে চেক করার পরে আপনাকে একটি পরিচয়পত্র দেওয়া হয়, এটি বুকে ঝুলিয়ে রাখতে হয় অথবা গলায় পরে থাকতে হয়। এরপরে আপনি প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় বা তার সামনে যেতে পারেন। তো এই হলো সিকিউরিটি। তো এইরকম তাদের যে ইফতার পার্টি, সেই ইফতার পার্টিতেও আমি দেখলাম যে প্রায় সবার গলায় এরকম সিকিউরিটি কার্ড ছিল। এমনকি মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষের গলাতেও মালা ছিল। যদিও মান্না ভাইয়ের মান সম্মান মর্যাদা অনেকটা কমে গেছে। তিনি যেদিন সেই ২১-এর যে বইমেলার অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠান থেকে যখন তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো এবং তাকে যখন ঢুকতে না দেওয়া হলো এবং তিনি সেই বেদনা যখন এসে প্রকাশ করে ফেললেন যে আমি জীবনে এতটা অপমানিত আর কখনো হইনি। তো সেই মান্না ভাই, আমাদের মাথার তাজ মুকুট, তিনি এই ছাত্রদের অনুষ্ঠানে যাওয়ার জন্য গলায় মালা পরেছেন। এটা তো ছাত্ররা তার প্রতি দয়া করেছেন। তাকে যদি সেই গলায় সিকিউরিটি কার্ডের পরিবর্তে অন্য কিছু গলায় দিয়ে যদি বলা হতো এটা পরে আপনাকে এই ইফতারের টেবিলে যেতে হবে, তিনি কি করতেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু এখানে দেখলাম যে বেশ কয়েকজন বিএনপির নেতা, সালাউদ্দিন সাহেব ছিলেন, শহীদুদ্দিন চৌধুরী আনি ছিলেন, তারপরে জামাতের আমির ছিলেন, তাদের গলায় অবশ্য আমি মালা দেখিনি। কিন্তু এখানে যে বিষয়টি আমি দেখলাম সেটি হলো যে বিএনপি এবং জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা যখন এই নাহিদ সাহেবদের কাছে আনুগত্য প্রকাশ করছিলেন, তাদের সঙ্গে কোলাকুলি করছিলেন, অ্যাজ ইট ইজ মনে হচ্ছিল যে নাহিদ ইজ দ্য বস, হি ইজ দ্য মাস্টার, হি ইজ মাওলানা। মাওলানা মানে মাস্টার, তিনি মাওলানা, তিনি হুজুর, হুজুরও মাস্টার, মাস্টার মানে প্রভু বা বস। তা আমরা কথায় কথায় যে হুজুর বলি না, হুজুর, হুজুর কেবলা, এইরকম হুজুর মানে তাদের সঙ্গে যখন তাদের কোলাকুলি হয়েছে, মোশাহাফা হয়েছে, তা করমর্দন হয়েছে এবং একই টেবিলে যখন তারা বসেছেন, পুরো সময়টিতে জামাত এবং বিএনপির নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলেছেন, তাতে এই ছাত্র যারা নেতৃবৃন্দ রয়েছেন, কেবলই মাত্র নাহিদ ইসলাম নন, তার সাথে সাথে আরও অন্তত 10 জন সিনিয়র নেতা রয়েছেন। তাদের আই কন্ট্যাক্ট, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতে মনে হচ্ছিল যে তারা মেরে আকা, মেরে মাওলা, মেরে মেহবুব, মেহবুব তারা বলার মতো অবস্থা ছিল না, মেরে আকা, মেরে মাওলা, হে আমার মালিক, হে আমার প্রভু, হে দয়াময়, কিংবা আপনার উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে, দয়া করেন আমাদের প্রতি, মাওলানা, ইয়া মাদ্দা জিল্লুহুল আলী। এইরকম শব্দগুলো অন্তরের মধ্যে বোধহয় তবলা বাজাচ্ছিল। অবস্থার দৃষ্টি কিন্তু সেই রকম মনে হচ্ছিল এবং তারা ইফতার খাওয়ার চাইতে কথাবার্তা বেশি বলছিলেন। এখন এই নাতির বয়সী ছেলেদের সঙ্গে তাদের এত কথা কিসের, যেটা আমি বুঝতে পারি না। কিংবা এই নাতির বয়সী ছেলেদেরকে তারা এইভাবে বুকে লাগিয়ে দীর্ঘক্ষণ তারা যেভাবে জড়িয়ে ধরে রেখেছেন, এটা আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে। যে সিনাই এরকম একটা মিল থাকা দরকার, শরীরের রক্তর সঙ্গে রক্ত, গরমের সঙ্গে গরমের এরকম একটা মিল থাকা দরকার। তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে কিংস পার্টি তারা সফল, 100% সফল।
দ্বিতীয়ত হলো যে খাবার টেবিলে যেখানে জামাতের আমির বসেছেন, তারপরে অন্য ইসলামী যারা নেতৃবৃন্দ বসেছেন, তো সেখানে দেখলাম যে মাথায় ওড়না পরেননি এরকম রমণীরা বসে আছেন। এটা অভাবনীয়। জামাতের জিহাদ, জামাতের কুল্লিয়াত, জামায়াতের সেফায়েত, তারপরে জামাতের যে সমস্ত তাহজিব রয়েছে, তমদ্দুন রয়েছে, এর সঙ্গে তার সঙ্গে খেলাফতের যে রাষ্ট্র কায়েমের যে একটা আকাঙ্ক্ষা রয়েছে, তার সঙ্গে সেই ইফতারের মাহফিলে যুবতী নারী সেই বসে আছেন, মাথায় আজান দিচ্ছে, মাথায় কোনো কাপড় নেই, ওড়না নেই। সারা দুনিয়া মেনে নিতে পারে জামাত এটা যে প্রথম মেনে নিয়েছে, জামাত যে কত বড় উদার হয়ে গেছে, তারা যে কত বড় আধুনিক হয়ে গেছে। এই দৃশ্য যদি মৌলানা আবু ওহাব নজদি, তাদের যে গ্র্যান্ড মুফতি, অথবা তাদের যে দ্বিতীয় গ্র্যান্ড মুফতি মাওলানা আবুল আলা মওদুদি রাহিমাল্লাহ, কিংবা মাদ্দাজিল্লুহুল আলী শেরে খাজা অধ্যাপক গোলাম আজম রাহিমাল্লাহ, তিনি যদি এই দৃশ্য দেখতেন তাহলে নিঃসন্দেহে তিনি বলতেন যে বাবারা, তোমরা যে সফলতা অর্জন করেছ, ধন্য তোমাদের জীবন, ধন্য তোমার পিতার জীবন, যে পিতা তোমাদেরকে পয়দা করেছেন, ধন্য তোমাদের মাতৃগর্ভ, যে রত্নগর্ভা তোমাদেরকে ধারণ করেছেন, ধন্য সে মাটি, যে মাটির রস খেয়ে তোমরা বড় হয়েছ, আর ধন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, যার জমানাতে তোমাদের মতো সূর্য সন্তান তৈরি হয়েছে। আসো তোমাদেরকে সালাম করি, শুভেচ্ছা জানাই, এবং তোমাদের অধীনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। আর আমরা ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন ব্যারিস্টার সুমনকে নিয়ে যে নিউজটি দেখলেন, এই নিউজটি নিয়ে আপনাদেরকে কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।